রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বসলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো করলেন সৌজন্য সাক্ষাৎ। আর ঠিক তার একদিন আগেই রোববার দুপুরে ৩ জন সফরসঙ্গী নিয়ে ঢাকায় নেমে পড়লেন ভারতের গুপ্তচর সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। তিনি এমন এক ব্যক্তি যাকে বলা হয় অপারেশন সিন্দুরের মাস্টার মাইন্ড, ভারতের সবচেয়ে ক্ষমতাধর স্পাই মাস্টার। অথচ কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এসে দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করায় তুমুল বিতর্ক তৈরি হয়েছিল দেশে। এর মধ্যেই এবার আরেক নাটকীয় মোড়। হচ্ছেটা কি আসলে ভারত বাংলাদেশের মধ্যে? জানবো আজকের এক্সপ্লেইনারে। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। বিষয়টা প্রথম প্রকাশ্যে আনে ঢাকার একটি অনলাইন গণমাধ্যম, পরে একে একে নিশ্চিত করে আরও কয়েকটি সংবাদ মাধ্যম। ঢাকার পুলিশের একাধিক কর্মকর্তা এই সফরের সত্যতা স্বীকার করলেও ভারতীয় দূতাবাস বা পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি। বিশ্লেষকদের ভাষায় বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান মাত্রা বিবেচনায় এই সফর মোটেও অস্বাভাবিক নয়, উল্টো এর গুরুত্ব অন্যরকম। প্রথমে আসা যাক, কে এই পরাগ জৈন? পাঞ্জাব ক্যাডারের 1989 ব্যাচের আইপিএস কর্মকর্তা তিনি। ভারতের গোয়েন্দা মহলে পরিচিত সুপার স্লুথ নামে। 2021 সালে পাঞ্জাব পুলিশের মহাপরিচালক থাকাকালে রাজ্যে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। জম্মু কাশ্মীরে আর্টিকেল 370 বাতিলের অভিযান আর অপারেশন বালাকোটেও তার নাম জড়িয়ে আছে। এমনকি খালিস্তান আন্দোলন দমনে একসময় কানাডাতেও দায়িত্ব পালন করেছেন তিনি। তবে তাকে সবচেয়ে বেশি আলোচনায় আনে 2025 সালের মে মাসে পাকিস্তান শাসিত কাশ্মীরে চালানো অপারেশন সিন্দুর, যার মাস্টারমাইন্ড ছিলেন এই পরাগ জৈনই। সেই সাফল্যের পুরস্কার হিসেবে গত বছরের জুনে তাকে রয়ের 25তম প্রদান করা হয়। দায়িত্ব শুরু হয় জুলাই থেকে, মেয়াদ 2027 সাল পর্যন্ত। ভারতীয় গণমাধ্যম ফার্স্ট পোস্টের ভাষ্য অনুযায়ী 2024 সালে মালদ্বীপ আর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন সামাল দিতে না পারায় সমালোচনার মুখে পড়েছিল র। সেই বিপর্যয় সামলে সংস্থাকে ঘুরে দাঁড় করানোর দায়িত্বে আনা হয়েছিল তাকে। অর্থাৎ বাংলাদেশ প্রশ্নে ব্যর্থতার দায় ঘাড়ে নিয়েই যিনি চেয়ারে বসেছিলেন, ঠিক তিনিই এখন খোদ ঢাকায়। কিন্তু তিনি কেন এখন ঢাকায়? উত্তর খুঁজতে হলে পেছনে তাকাতে হবে জুলাই অভ্যুত্থানের দিনগুলোতে। 2024 সালের পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নেমে যায় ইতিহাসের সবচেয়ে তলানিতে। দুই দেশের মধ্যে স্বাভাবিক মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। জুন মাসে নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী ঢাকায় আসার পরেই কেবল আবার স্বাভাবিক হয় দুই দেশের নাগরিক চলাচল। বন্ধ পর্যটন ভিসাও চালু হয়। ধারণা তৈরি হয়েছিল নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর সম্পর্ক স্বাভাবিক হওয়ার একটা বাস্তব সুযোগ তৈরি হবে। কিন্তু ভারতের অস্বস্তি বাড়ে যখন তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে ভারতে না গিয়ে মালয়েশিয়া হয়ে যান চীনে। এরপর BRICS সম্মেলনে যোগ দিতে ভারতে যাওয়া নিয়ে তারেক রহমানের অনিশ্চয়তা সেই অস্বস্তি আরও বাড়িয়ে দেয়। আর সেই অস্বস্তি একেবারে তুঙ্গে ওঠে গত 5 আগস্ট। ভারতের ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সরাসরি বক্তব্য দেন পলাতক শেখ হাসিনা। বাংলাদেশ আশা করেছিল ভারত এটা ঠেকাবে। ঢাকার ধারণা, দিল্লির সদিচ্ছা না থাকলে হাসিনা দিল্লিতে বসে ওই অনুষ্ঠানে যোগ দিতেই পারতেন না। এই ঘটনার জেরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দেয় তার ভাষা ছিল রীতিমতো কড়া। কূটনৈতিক অঙ্গনে এত খোলাখুলি ভাষায় সাধারণত বিবৃতি দেখা যায় না। ভারতের পররাষ্ট্র মুখপাত্র রণধীর জয়সওয়াল অবশ্য সাফাই দিয়েছিলেন, এটা সরকারি নয়, বেসরকারি একটা আয়োজন। ঢাকা সেই সাফাই খুব একটা বিশ্বাস করেনি। আর ঠিক এই তপ্ত পরিস্থিতির মধ্যেই যোগ হয় আরেকটা বিতর্ক। গত 31 জুলাই রাজধানীর একটি হোটেলে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর আর দীনেশ ত্রিবেদী। খবরটা প্রকাশ পেতেই সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক অঙ্গনে।
বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সরাসরি বলেই দেন, একটি গণতান্ত্রিক দেশে এমন বৈঠক কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক আলোচনা অন্য কোনো দেশের সঙ্গে হওয়া উচিত না। যুক্তরাষ্ট্রের দূত অবশ্য এই বৈঠককে ইতিবাচক বলেই বর্ণনা করেছিলেন। প্রশ্ন উঠেছিল তখনই, মার্কিন দূত কেন ভারতের হাই কমিশনারের সঙ্গে বসছেন বাংলাদেশে এসে? সেই প্রশ্নের রেশ কাটতে না কাটতেই এবার এলো গোয়েন্দা প্রধানের সফর। ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায়চৌধুরী। তবে প্রধানের ঢাকা সফর একেবারে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। চলতি বছরের 1 মার্চ 3 দিনের সফরে ভারত যান বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী, যেখানে তার সঙ্গে বৈঠক হয় খোদ পরাগ জৈনের। সে সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সেই বৈঠকের কথা স্বীকারও করেছিলেন। অর্থাৎ দুই দেশের গোয়েন্দা পর্যায়ে যোগাযোগ একেবারেই নতুন কিছু নয়। শেখ হাসিনার শাসনামলে ভারতের উচ্চপদস্থ কর্মকর্তারা নাকি প্রায়ই গোপন সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসতেন, এমন অভিযোগও উঠেছিল অভ্যুত্থানের পর। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গিয়েছিল বলে ধারণা করা হয়। তাহলে কি বরফ গলানোর কূটনীতি চলছে ভেতরে ভেতরে? বিশ্লেষকদের একটা অংশ তেমনটাই মনে করছেন। দুই দেশের সামরিক গোয়েন্দা সহযোগিতার যে ঘাটতি তৈরি হয়েছিল অভ্যুত্থান পরবর্তী সময়ে, তা পূরণের একটা চেষ্টা হিসেবেই দেখা যেতে পারে এই সফরকে। আবার অন্য পক্ষের প্রশ্ন, একদিকে কূটনৈতিক ভাষায় কড়া বার্তা, অন্যদিকে গোয়েন্দা প্রধানের গোপন সফর। এই দ্বিমুখিতার আসল অর্থ কি? প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিবেদীর বৈঠকে যেখানে হাদি হত্যার আসামি আর শেখ হাসিনাকে ফেরত চাওয়ার মতো কড়া দাবি উঠছে, ঠিক তার পাশাপাশি ঘটে যাওয়া এই গোয়েন্দা যোগাযোগ আসলে কোন বার্তা দিচ্ছে তা এখনো স্পষ্ট নয়। কোনো দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এখনো। উল্লেখ্য, এর আগে বাংলাদেশে আসার পূর্বে চীন সফর করেছেন প্রধান পরাগ জৈন। কূটনৈতিক, রাজনৈতিক আর গোয়েন্দা, ভারতের পক্ষ থেকেই 3টি তৎপরতা দেখা গেল এক সপ্তাহের ভেতরে। একদিকে প্রকাশ্য উত্তেজনা, অন্যদিকে অন্তরালের যোগাযোগ। বাংলাদেশ ভারত সম্পর্কের এই নাটকীয় সপ্তাহ প্রমাণ করে দিচ্ছে, সম্পর্কটা এখন আর শুধু দূতাবাসে বিবৃতি বা সৌজন্য সাক্ষাতেই সীমাবদ্ধ নেই। এর নিচে বইছে আরও জটিল, আরও গোপন এক স্রোত। সেই স্রোত বাংলাদেশকে শেষ পর্যন্ত কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়।